আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। ছিল, কিন্তু ঠিক উপায় না খুঁজে পাওয়ার বেদনাও ছিল। সেখান থেকে আমার কাছে মনে হয়েছে পুরো আন্দোলন জুড়ে প্রতিদিন এই সমস্ত জায়গাগুলোকে ভেঙে আমরা বের হয়ে এসেছি। সাধারণ মানুষ এই আন্দোলন, এই গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলছি, এটার সঙ্গে যেভাবে যুক্ত ছিল এবং আমরাও এর শরিক ছিলাম, আরো বিভিন্ন দল মত বর্ণ প্রত্যেকেই এখানে নির্বিশেষে সবাই ছিল। সেই জায়গাটাতে একটা প্রত্যয় মানুষের মধ্যে তৈরি হয়েছিল, ফিরে এসেছিল যে যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবাই একসাথে হয়ে দাঁড়ালে সেটাকে মোকাবেলা করা সম্ভব। পৃথিবীতে এমন কোনো মহিরুহ নাই যেটাকে আসলে যে অন্যায়কে মানে দমন করা যায় না। এই জায়গাটা আমার মনে পড়ে আর কি, মানে আমার জীবনের চলার পথেও এটা একটা আশা যোগায় যে আসলে মানুষ হিসেবে তো আসলে মর্যাদা নিয়ে দাঁড়ানোটাই মানুষ হওয়ার প্রধান শর্তগুলোর মধ্যে একটা মানুষের মধ্যে এসেছে। বা এখানে ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকেই তো এই আন্দোলনের শরিক ছিলেন। তো সেখানেও কিন্তু তাদের যে অংশগ্রহণ, তাদের যে সাহস, এখানে নারীদের যে ভূমিকা, যে অংশগ্রহণ ছিল, এখানে কিশোর কিশোরী যুবক যুবতী প্রত্যেকেই যেভাবে অংশগ্রহণ করেছিলেন এবং যে একটা নির্ভীকতা, একটা একটা অদম্য বোধ, এবং যাই হোক না কেন এখানে কিন্তু প্রতিদিনই যারা মিছিলে আসতো প্রত্যেকেই জানতো সে হয়তো সেদিন নাও ফিরতে পারে, কিন্তু সে কিন্তু তাও আসতো। এবং আমরা দেখেছি যে আমাদের বাবা মায়েরাও কিন্তু এখানে ভূমিকা পালন করেছে। আমাদের বাবা মায়েরাও কিন্তু আমাদেরকে আটকান নাই। আমার বাসা ময়মনসিংহ শহরে, আমার মাও কিন্তু আমাকে বাধা দেন নাই, সহযোগিতা করেছে, আমার বাবাও সহযোগিতা করেছে। তো ফলে আসলে এই জায়গাগুলো একটা যে নৈতিক মান, একটা মানুষের মধ্যে একটা আশা, মানুষের মধ্যে একটা বেঁচে থাকার প্রেরণা, লড়াই করবার উদ্যম, এবং মানুষের তো সবচেয়ে প্রিয় জিনিস তার জীবন, সেই জীবনকেও তুচ্ছ করে দাঁড়ানো, এই জায়গাগুলো আসলে আমার কাছে মনে হয় যে আমাদের জীবনকে বহুভাবেই আসলে দোলা দিয়ে যায়। হ্যাঁ, এখনো আমরা যখন বিভিন্ন পরিস্থিতি ফেস করি তখনও এই কথাগুলো মনে আসে, এটা শক্তি দেয় আর কি। পুরো আন্দোলন জুড়ে আমার কাছে মনে হয় যে এই সমস্ত জায়গাগুলো, আরো অনেক ঘটনা তো আছে, কিন্তু এই জায়গাগুলো মনে হয় আর কি। ধন্যবাদ রিফা সাজিদাকে। আমি রিফাপুর সাথে যুক্ত করে আরও কিছু কথা বলতে চাই যে আসলে উনি যে কথাগুলো বললেন যে প্রতিদিনই আসলে আন্দোলনে শিক্ষার্থীরা আসতো বা অন্য যে সংগঠন হোক বা যেই হোক দলমত নির্বিশেষে সবাই আসতো, তারা কিন্তু জানতো যে আমি আজকে ঘরে ফিরে নাও যেতে পারি। যে মা দেখতো যে তার সন্তান চলে যাচ্ছে আন্দোলনে, যে বাবা দেখতো তার সন্তান চলে যাচ্ছে আন্দোলনে, উনিও কিন্তু জানতো যে আসলে আমার এই সন্তান ফিরে আসবে কিনা। আমরা অনেক আন্দোলনের পরবর্তী সময়ে অনেকগুলো ভিডিও ফুটেজ বা অনেকগুলো উদাহরণ পেয়েছি। যেমন শহীদ আনাসের কথা আমরা জানি, সে চিঠি লিখে গিয়েছিল, যেটি আসলে এখনও আমাদের অনুপ্রেরণা যোগায়। ওই চিঠি পড়লে পরে আমাদের চোখে জল আসে। এখানে আসলে বিষয়গুলো কিন্তু খুবই ভাবলে পরে খুবই আসলে রোমহর্ষক মনে হয় যে আসলে মানুষ এখানে এই আন্দোলনে যে যুক্ত হয়েছে তারা কিন্তু জানতো যে আসলে আমাদের কিন্তু এখানে পাওয়ার কিছু নেই, আমি আজকে হারাতে পারি, তাও সে আসছে। কেন আসছে তাহলে? আমি যদি আমার আন্দোলনের অভিজ্ঞতার কিছু একটা দিনের ঘটনা যদি একটু বলতে চাই, খুবই সংক্ষেপে বলবো যে আসলে 19 জুলাইয়ের কথা। এটা 19 জুলাই যেদিনকে শহীদ হলেন সাগর, সেদিনের ঘটনা এটা। আমাদের 18 জুলাই তারিখে আমাদেরকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের যে প্রভোস্ট, প্রক্টর এবং ভিসি সহ সবাই মিলে আমাদেরকে, প্রশাসন পুরোটাই আমাদেরকে একরকম ঘাড় ধাক্কা দিয়ে আমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়। পুলিশ ঢুকে, র্যাব ঢুকে, বিজিবি ঢুকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং আমাদেরকে বের করে দেয় একরকম। তো 18 তারিখ শহরে আসার পরে 18 তারিখ থেকেই শহরে আন্দোলনে অনেক শিক্ষার্থী যুক্ত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও এখানে ছিল। তো 19 তারিখে দেখা যায় যখন আন্দোলন চলছিল, আমরা গেলাম বাইপাস মোড়ে। বাইপাস মোড়ে আমরা জানি এখানে ময়মনসিংহের টাউন হল থেকে যে আন্দোলনটা শুরু হতো সেটা অনেক সময় বাইপাস মোড় ঘুরে আবার আসতো। তো বাইপাস মোড়ে দেখা গেল যে সেইখানে আমরা আন্দোলন যখন করছি, সেই আন্দোলনে মানুষের তীব্র ক্ষোভ, আমি আসলে এত মানুষের ঢল আমি আমার জীবনে কখনো দেখিনি, খুবই কম, এই অভিজ্ঞতাও আমার নেই। মানে এত এত মানুষ, হাজার হাজার মানুষ। রাস্তা যখন শুরু হলো ব্রিজ মোড় থেকে শুরু করে, ব্রিজ মোড় থেকে শুরু করলাম, ব্রিজ মোড় থেকে টাউন হল, এত মানুষই শেষ হয় না, এত মানুষ।
আপনারা যারা ময়মনসিংহের স্থানীয় বাসিন্দা আপনারা জানেন ব্রিজমোড় থেকে টাউন হল যখন জ্যাম লাগে আমরা কিন্তু বলি কত সময়, মানে অনেক দূরত্ব কিন্তু সেটা। কিন্তু ব্রিজমোড় থেকে আমি টাউন হল পর্যন্ত আসলাম যেদিন আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিল, পুরোটা রাস্তা জুড়েই দেখছি শুধু মানুষের ঢল, এত এত মানুষ, মানে এত মানুষ তো একসাথে আমরা কখনো দেখতে পাই না। তো 19 তারিখে আমরা যখন ওইখানে বাইপাস মোড়ে আন্দোলন করছিলাম তখন কিন্তু একটা কথা আসলো আমাদের কানে যে এই জিলা স্কুল মোড়ের সামনে সম্ভবত খুব ঝামেলা হচ্ছে, গোলাগুলি হতে পারে, বা ছাত্রলীগ সেখানে ঘাঁটি গেড়ে আছে, তারা হয়তো আন্দোলন নিয়ে ওদিকে গেলে, কারণ আমরা ওই রাস্তাটা ধরেই আমরা হচ্ছে টাউন হলে আবার ফেরত আসি, তো সেখানে গুলি চলতে পারে। তো সেই সময় হচ্ছে অনেক শিক্ষার্থী সেখানে ছিল, মানে তাদের কোনো ফেসিয়াল এক্সপ্রেশন বা তাদের চেহারার কোনো পরিবর্তন হলো না, মানে তারা খুব উদ্যম নিয়ে সেখানে যে আচ্ছা হবে, দেখা যাবে কি হবে, মানে গুলি নিয়ে দাঁড়িয়ে আছে কি হবে দেখি না কি হয়। তো সেই জায়গায় তারা হচ্ছে এগিয়ে যাচ্ছে। তো যখন তাদেরকে বললো যে সামনে ঝামেলা হচ্ছে, কোনো কিছু হতে পারে এরকম, তো আমি দেখলাম মেয়েরা সব হচ্ছে ছেলেমেয়েরা সবাই ছিল, আমরা মেয়েদের, যেহেতু আমরা মেয়েদের শাড়িটাতে ছিলাম, মেয়েদেরকে আমি ভালোভাবে দেখতে পেরেছি, ওরা হচ্ছে সবাই লাঠি উঁচু করে ধরে আছে মেয়েরা এবং সামনে এগিয়ে যাচ্ছে। বিষয়টা মানে মনে পড়ছিল যেন এক একটা মেয়ে যেন এক একজন কি বলবো বিশিষ্ট জন আর কি, মানে প্রীতিলতার মতো কেউ হয়তো, যে এক একটা মেয়ে এক একজন প্রীতিলতা, আমরা এক একজন প্রীতিলতাকে সামনে দেখছি আমাদের চোখের সামনে, তারা এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গা তো আমরা দেখলাম। তো সেই দিন কিন্তু ওখানে গুলি চলেছিল এবং গুলি চলার পরে একজন সেখানে শহীদ হন, আমরা জানি শহীদ সাগর। তো ওই দিনকে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম যে আসলে এখন কি হবে, ময়মনসিংহে তো এতদিন গুলি চলে নাই, আজকে তো গুলি চললো, তাহলে কি কালকে আন্দোলনটা হবে, মানুষ কি আসবে, কি হবে তাহলে। আমরা জানি 20 তারিখ থেকে কারফিউ জারি হয়েছিল এবং পুরো শহর জুড়ে বিজিবি, র্যাব এবং পুলিশ পুরো রাস্তা জুড়েই, পুরো শহর জুড়েই ছিল। তো আমি খুব চিন্তায় ছিলাম যে আসলে কালকে তো কোনো আন্দোলন মনে হয় হবে না, কিন্তু রাতের বেলায় কিন্তু ছেলেমেয়েরা কল করা শুরু করলো, ফোন করা শুরু করলো, কালকে তো আন্দোলন, আপু কখন আসবো বা আপনি কখন আসবেন, আমরা কখন যাব। এবং এরা কিন্তু একদম স্কুল কলেজের শিক্ষার্থী, এটা কিন্তু বয়স খুব বেশি না, একদম কম, হয়তো একজন ক্লাস 9-এ পড়ে, একজন ক্লাস 10-এ পড়ে কি ইন্টারমিডিয়েট। কল দিয়ে বলছে আপু আমরা তো এরকম, আমরা হচ্ছে কিছু কল রিসিভ করছিলাম, সেই কলের মধ্যে দেখা যাচ্ছে একজন গুরুতর আহত, একজন শিক্ষার্থী সে গুরুতর আহত, তাকে হচ্ছে ছাত্রলীগের ছেলেমেয়েরা এই যে চাপাতি, তারপরে এই যে ছেলেরা যারা ছিল চাপাতি, এগুলো দিয়ে হচ্ছে তাকে আঘাত করেছে। তো এই খবরগুলো আমরা শুনতে পাচ্ছি, আবার আমাদের কাছে এমন কলও আসছে যে কালকে কখন আসবো, কালকে কখন আন্দোলন হবে। তো পরের দিন দেখা গেল যে কারফিউ জারি হলো, তো সেখানে তো পুলিশ ছিল, বিজিবি ছিল, আন্দোলন করার কোনো অবস্থাও ছিল না। সারা বাংলাদেশ জুড়ে আপনারা জানেন কি পরিস্থিতি সৃষ্টি করেছিল কারফিউয়ের সময়, ইন্টারনেটওয়ার্ক বন্ধ করে এবং আরও অন্যান্য বিষয়। তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠলাম, তো আমরা ভাবছি আজকে তো মনে হয় যাওয়া সম্ভব না। তো আমার একটা ব্যাপার মনে পড়ে এখনো, একটা মেয়ে আমাকে কল দিয়েছে, কল দিয়ে বলছে আপু আমি তো অর্ধেক রাস্তা চলে আসছি, সে ময়মনসিংহ শহরে থাকে না, শহরের বাহিরে থাকে। তো বলছে আমি তো অর্ধেক রাস্তা চলে এসেছি, এখন কত দূর, আপনাদের আন্দোলন কি শুরু হয়ে গেল, আমি তো দেরি করে ফেললাম মনে হয়। আমি বললাম ভাই তুমি এসো না, কারণ এখানে পুরো রাস্তা জুড়ে র্যাব দাঁড়িয়ে আছে, বিজিবি দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে, কোনো রাস্তা দিয়ে তুমি ঢুকতে পারবে না, এবং তুমি আসলে এখানে তুমি আরও বিপদে পড়তে পারো। এই কথা আমি তাকে যখন বললাম, বলে মানে সে খুবই হতাশ যে কি বলেন আপু, কেন আন্দোলন হবে না, থাকুক পুলিশ, কি হয়েছে, আমরা আন্দোলন করব, এরকম একটা ব্যাপার। তো আমি বললাম যে না তুমি এসো না, তুমি আজকে ফেরত যাও, আমরা অবশ্যই করব আন্দোলন, কিন্তু শেষ না, আমরা পরের দিন করব, তারপরের দিন করব, যেদিন ওরা আমাদেরকে থামাতে পারবে না। আজকে কারফিউ দিয়েছে, তো দেখবে কারফিউ তো আর বেশি দিন চালাতে পারবে না, ওদের তো দেশ অচল হয়ে যাবে। তো অনেকটা বুঝিয়ে সুঝিয়ে আর কি পাঠাতে হলো বাসা। তো এই যে আন্দোলনের আসলে এই যে স্পিরিটটা, এই স্পিরিটগুলোই কিন্তু আমাদের এখনও আমাদেরকে আসলে মনোবল যোগায় কোনো একটা কাজে, কোনো একটা বিষয়ে। আসলে আমরা কোথাও এগোতে গেলে করবো কি করবো না, যাবো কি যাবো না, যে মানুষগুলো মৃত্যুর ভয় পর্যন্ত পায়নি, গুলির সামনে দাঁড়ানোর আগে এক মুহূর্ত ভাবেনি, তাদেরকে আপনি আর কি দিয়ে ভয় দেখাবেন। এখন কিন্তু সরকার যেই আসুক, প্রশাসন যেই আসুক, খুবই কিন্তু চিন্তায় থাকে। অভিজ্ঞতাটুকু এরকমই ছিল, আরও অনেক অভিজ্ঞতা আছে, অন্য সময় হয়তো আমরা আরও আমাদের বসতে হবে, আরও অনেক গল্প করতে হবে, আমাদের গল্পগুলো ভাগাভাগি করতে হবে। আমি এখন যাবো ভাইয়ের কাছে, শুভ আসলে আমার অভিজ্ঞতা, আর আসলে সেই সময় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ ঘটনা আসলে আমাকে সারা জায়গায় প্রেরণা দেয়।
আন্দোলনের মাধ্যমে একটা জাতি মনে হয় আমার কাছে মনে হয় যে আরো 50 বছর এগিয়ে গেছে সাহসিকতার দিক দিয়ে। এবং এই আন্দোলনের পরবর্তীতে দেখা গেল যে আশেপাশেও পশ্চিমবঙ্গ হোক বা বিভিন্ন জায়গায় তাদের যে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আন্দোলন তৈরি হচ্ছিল। তো আমি বলবো যে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান সেটা হয়তো 5ই আগস্ট আমরা জাস্ট একটা প্রাথমিক বাধা অতিক্রম করেছি, এখনো আমাদেরকে আরো কাজ করতে হবে। তো ওই আন্দোলনের যে সাহস এবং আমাদের যে অভিজ্ঞতা, যেমন আমাদের স্কুল কলেজে যে ছেলেমেয়েরা ছিল এবং ইতিমধ্যে নতুন একটা ব্যাচ বিশ্ববিদ্যালয়ে এসেছে, তো তারা সামনে আরো যে ফেসিবাদী যে কাজগুলো শুরু হচ্ছে বা বিভিন্ন সমস্যা এখন আমাদের রয়ে গেছে রাষ্ট্রে,